Niels Bohr সিম্পল একটা কোশ্চেন লেখা হলো, মানে জাস্ট এটা কিন্তু একটা ফিজিক্স ভিতরে কোশ্চেন না, তারপরে কোশ্চেন দিলাম যেহেতু আমাদের হিস্ট্রি যে পড়া হচ্ছে বোরের মডেল সম্পর্কে, আমাদের টোটাল একটা পরমাণু মডেল সম্পর্কে যদি চিন্তা কোশ্চেন করা হচ্ছে, তাহলে বলা হয় নিলস বোর কোন দেশের নাগরিক ছিলেন। ঠিক আছে, তাহলে আমার কোশ্চেনটা ছিল নিলস বোর কোন দেশের নাগরিক ছিলেন, সেটা আমরা এখন জানতে পারি। আজকে ক্লাসটা মজা লাগছে, নতুন কিছু স্টুডেন্ট দেখা যাচ্ছে। ঐশী ঐশী ক্লাস টাচ করো না কেন? কোনো প্রবলেম? ঘুম থেকে উঠে ক্লাস করতে হয় না? ওই শীতটা আসে ঢুকেছে আজকে। ওকে, ঠিক আছে, পরে ফেলে দেখো। ওকে, তাহলে আমরা কি বলতে এখন নিলস বোর কোন দেশের নাগরিক ছিলেন, কে বলতে পারবা? হ্যালো স্যার, ডেনমার্ক। ডেনমার্ক। ভেরি গুড, ইয়েস। তাহলে নিলস বোর ছিল ডেনমার্কের নাগরিক। এটা একটা সিম্পল একটা কোশ্চেন যে আমরা এটা যখন করবো, কারণ বোর্ডটাকে আমরা একটু বেশি হাইলাইট করছি। কেন বোর্ডটাকে হাইলাইট করছি তোমরা নিজেরাও জানো, শেষ ক্লাসে আমরা বলেছিলাম যে বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন রকমের পরমাণু মডেল দিয়ে গেছে, তার মধ্যে নিলস বোরের যে মডেলটা, সেই মডেলটাকে আধুনিক মডেল হিসেবে আমাদের এখনো পরিচিত হয়েছে এবং এইটা লেটেস্ট। এরপরে কিন্তু আর কোনো মডেল এখন পর্যন্ত কোনো পরমাণু মডেল তো দাঁড় করিয়ে নিই। আর অ্যাকচুয়ালি বোরের যে পরমাণু মডেল, সেই পরমাণু মডেল কিন্তু তার কোনো পার্সোনাল কোনো মডেল না, সে দুইজন তিনজনের সমন্বয়ে একটা কাজ করে তারপরে সে সামারি দিছে যে পরমাণুটা এরকম হতে পারে, এরকম হতে পারে এবং এরকম তিনটা ধারণা দিচ্ছে। এবং সে কাজটা নিচ্ছে রাদারফোর্ডের সীমাবদ্ধতা ছিল, এই রাদারফোর্ডের সীমাবদ্ধতা এবং কোয়ান্টামের যে প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম থিওরি ছিল, এই দুটো কম্বিনেশনে রাদারফোর্ডের কিছু লিমিটেশন ছিল। রাদারফোর্ডের কিছু লিমিটেশন ছিল, লিমিটেশন মানে এখন রাদারফোর্ড কিন্তু কখনো বলতে পারে নাই যে কোনো একটি ইলেকট্রন গুলো নিউক্লিয়াস সেন্টার করে বা কেন্দ্র করে যখন চতুর্পাশে ঘুরবে, সেই ইলেকট্রন গুলোর কোথায় থাকবে, কিভাবে থাকবে, তাহলে শক্তি স্তরগুলো কেমন হবে, এই ধরনের আইডিয়া দিতে পারে নাই। তারপরে আরেকটা মজার ব্যাপার হলো রাদারফোর্ড বলতে পারে যে কোন পরমাণুর স্থায়িত্ব কেমন হবে। এই সবকিছু যেগুলো রাদারফোর্ড পারেনি, বোর সেইগুলোকে ব্যাখ্যা দিয়েছে এবং তার উপর ডিপেন্ড করে প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি, এই প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরির উপর নির্ভর করে মোটামুটি সবকিছু দেখা দিয়ে তিনটে বা তিনটে স্বীকার্য দিয়েছিল। আচ্ছা, এখন আমি এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন লিখবো, যার জন্য বোর্ডটাকে আমরা একটু গুরুত্ব বেশি দিচ্ছি, আমরা এই জায়গাটা খেয়াল রাখবো, যা বোর্ড মধ্যে। তাহলে দেখো আমরা আরেকটা কোশ্চেন কি দিচ্ছি। বোর্ডের যে স্বীকার্য ছিল, দ্বিতীয় স্বীকার্যের নাম কি ছিল কেউ বলতে পারো? প্রথম স্বীকার্যের নাম ছিল, বোর্ডের যে তিনটে স্বীকার্য ছিল, তিনটে স্বীকার্যের মধ্যে প্রথম স্বীকার্যের নাম কি ছিল? স্যার, ওই যে কৌণিক ভরবেগ সংখ্যা। রাইট, ইয়েস, ভেরি গুড, ইয়েস সামি, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, সামি প্যারালাল আরেকজন অ্যানসার দিচ্ছে, এটা কি বাবা? রাইজ ইউর হ্যান্ডস, দেখি তো একটু। আমি বলতে নিচ্ছি। আচ্ছা, জাহিদ, রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ জাহিদ। আচ্ছা, এখন ঠিক প্রথমটাই যদি আমরা চিন্তা করি, যেটা তোমাদের অ্যান্সার হয়ে গেল, পরের স্বীকার্য অনুযায়ী
দেখো বোরের স্বীকার্য অনুযায়ী ওকে কোন ইলেকট্রনের কৌণিক ভরবেগের সূত্র কোনটি? আমি যাকে জিজ্ঞেস করবো আমরা সেই দেখি পারি কিনা, একটু আলোচনা করি। আচ্ছা আমরা রোহান আছো? রোহান, রুবাই ফেরদৌস রোহান, রোহান আমাকে শুনতে পাচ্ছ বাবা? হ্যাঁ স্যার শুনতেছি। হ্যাঁ বলো তো দেখি এটা আনসার দাও তো পারবা? আর এখন মনে নাই বসছে। আচ্ছা ঠিক আছে ওকে। নয়ন, ইয়েস অবি আই নো তোমাকে জিজ্ঞেস করার কথা ছিল কিন্তু আমি জানতে কি পারবা। নয়ন, জি স্যার। হ্যাঁ বলতে পারবা? দেখো তো এই কৌণিক ভরবেগ বের করার একটা ফর্মুলা ছিল এবং বোরের যে স্বীকার্য ছিল প্রথম স্বীকার্য, এবং প্রথম স্বীকার্য অনুযায়ী বলাই ছিল যে কোনো একটি ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চতুর্পাশে ঘুরবে ওই প্রত্যেকটা ইলেকট্রনের একটা কৌণিক ভরবেগ পাবো। এই কৌণিক ভরবেগ বের করার যে একটা ফর্মুলা দিয়েছিলাম, এই ফর্মুলাটা কি বলতে পারবা যে ফর্মুলাটা কি ছিল অ্যাকচুয়ালি? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি ক্লাসে বারে বারে বলেছিলাম কিন্তু যে এই কোশ্চেনটা এক্সামে আসতে পারে। অবি পারবে? জাহিদ পারবা? জি স্যার। গুড। সামি পারবা না? সামি? জি স্যার পারবো। Good. আমরা অনেকেই পারি যারা মোটামুটি রেগুলার ক্লাস করে, ক্লাসে মোটামুটি অ্যাটেনশন থাকে, তারা আশা করি। ওকে অবি বলো তো দেখি। অবি? স্যার এটা NH বাই 2 পাই। NH by twice pi. Very good. Yes. NH আমি লিখে রাখবো কথা মতে যে NH divided by twice pi. এই H এর উপরে ছোট্ট করে একটা টান দিয়ে দিবা উপরে। ওকে এটা দিতে হয় মানে অ্যাকচুয়ালি H হল প্ল্যাঙ্কের, তাহলে এই H নামকে সেটা হলো প্ল্যাঙ্কের ধ্রুবক। এখন আবার একটা কোশ্চেন চলে আসলো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কোনটি? এটা সত্যি বলছি যে আমি এটা এই কোশ্চেন দেব, মনে রাখবা, ঠিক আছে? ইয়েস অবি থ্যাংক ইউ। তাহলে আমরা দেখো একটা কোশ্চেন করতে গিয়ে আরেকটা কোশ্চেনের মোটামুটি চলে আসলাম। এখন এই যে n a divided by twice pi, এখন n এর ভ্যালুটা কেমন হবে সবসময়? অবি বলতো কিছু? স্যার এটা পূর্ণ সংখ্যা হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। হ্যাঁ এটা শুধু বলো তো। ওকে এই ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা তো আমরা কি মিন করব? স্যার কক্ষপথ সংখ্যা। n এর ভ্যালুটা হলো অ্যাকচুয়ালি কক্ষপথের সংখ্যা। যখন এই ভ্যালু 1 পুট করব, n এর ভ্যালু 1 ব্যবহার করব, তখন আমরা ধরে নেই প্রথম কক্ষপথে ইলেকট্রনগুলো থাকতে প্রত্যেকটি ইলেকট্রন যে পরিমাণ কৌণিক বেগ মানে ভরবেগ নিয়ে থাকবে ওই কৌণিক ভরবেগের মান করে বসাতে হবে। দ্যাট মিন্স n এর মানে কখনোই ভগ্নাংশ বা কোনো দশমিক এরকম কোনো মান ব্যবহার করা যাবে না, একটা পূর্ণ সংখ্যা। এবার তোমাদের শিক্ষার মধ্যে লেখা গেছে যে কোন একটি কৌণিক ভরবেগ ইলেকট্রনিক কৌণিক ভরবেগ মানে প্ল্যাঙ্কের ধ্রুবক ডিভাইড বাই টুয়াইস পাই তাকে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল, মানে এভাবে লেখা আছে ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল। ওকে তাহলে আমরা মোটামুটি দুটো ইনফরমেশন পেলাম। আচ্ছা প্ল্যাঙ্কের যে কনস্ট্যান্টের ভ্যালু ছিল একমাত্র মোটামুটি দেখে অবি অ্যান্সার দিতে পারছে, আর কেউ আছে? অবি, জাহিদ এগুলো বাদ দিয়ে আর কেউ? সামি। ওকে সামি বলো তো দেখি প্ল্যাঙ্কের স্যার ওই যে 6.63 into 10 to the power minus 34 joule per second. 10 টু দি পাওয়ার Joule second হবে। 10 টু দি পাওয়ার কত? minus 34. ভেরি গুড, ইয়েস 10 টু দি পাওয়ার মাইনাস 34, রাইট। এইটাই হচ্ছে তোমার এখানকার প্ল্যাঙ্কের যে কনস্ট্যান্ট ছিল সেটার ভ্যালু। গুড। আচ্ছা আরেকটা কোশ্চেন
আমরা কিন্তু বলে দিচ্ছি আজকে টোটাল জিনিসগুলো মাথায় রাখবা, আমি কোশ্চেনগুলো কি কি করছি, তারপরে বোর্ডে কি লিখছি সেটা। দেখো, এরা বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সরল পরমাণুর নাম কি এবং কোনটি, বলতো? ওকে, Hydrogen, obviously. হাইড্রোজেন হবে। এখন ওকে রাইট, হাইড্রোজেন হবে। এখন এক্সপ্লেন করো তো, আমি যা বলছি। তাই সুচি, সূচনা, সূচনা কি স্যার? বলতে পারবা হাইড্রোজেনকে কেন পৃথিবীর সবচেয়ে সরল পরমাণু বলা হয়? বলো, বলতে পারবা? নো স্যার। রোহান? হাইড্রোজেনের নিউক্লিয়াসে একটা প্রোটন একটা নিউট্রন আর এর চতুর্দিকে একটা ইলেকট্রন ঘুরে, এই কারণে এটাকে সরলতম পরমাণু বলা হয়। ভেরি গুড। দেখো, এটা একমাত্র আমাদের এই যতগুলো পৃথিবীতে পরমাণু আছে তার মধ্যে সবচেয়ে সিম্পল পরমাণু হচ্ছে এটা, কারণ যে এর বাইরে কিন্তু যে কোনো ঝামেলা নেই যে ছাড়ে 3টা বা 4টা পরমাণু থাকবে, ইলেকট্রন থাকবে, কোন ইলেকট্রন কোথায় থাকবে, তার কণিক ভরবেগ কত, এগুলো না, এটা সবচেয়ে সিম্পল হবে। এবং বোর যে পরীক্ষাটা করেছিল এবং বোরের যতগুলো পরীক্ষাতে শুরু করেছিল, প্রত্যেকটা পরীক্ষা কিন্তু শুরু করেছিল এই হাইড্রোজেন পরমাণু নিয়ে। হাইড্রোজেন পরমাণুর মানে বিভিন্ন শিকার্য দাঁড় করানোর পরে তারপরে ওটা এন নিয়ে আসলো, যে এন এর পরিবর্তে যদি আমরা 1 2 3 ব্যবহার করতে পারি তাহলে আমরা এর বাইরেও অনেক কিছু কিছু ভ্যালু বের করতে পারি। এই জন্য হাইড্রোজেনকে বলা হয় সবচেয়ে সহজ এবং সিম্পল পরমাণু। ভেরি গুড। আচ্ছা, এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছিলাম, ওকে বলেছিলাম যে হাইড্রোজেন বা যে কোনো পরমাণুতে ইলেকট্রন যখন বিভিন্ন কক্ষপথে থাকবে, দেখো বোর বলেছিল সেকেন্ড স্বীকার্যের মধ্যে যে ইলেকট্রন যখন কোনো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে আবর্তন করবে, তার প্রত্যেকটা কক্ষপথে থাকার জন্য যে শক্তি দরকার, একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়ে সে থাকবে। প্রথম কক্ষপথে একটা নির্দিষ্ট শক্তি থাকবে, দ্বিতীয় কক্ষপথে আরেকটা শক্তি থাকবে, এরকম বিভিন্ন কক্ষপথ থাকতে এক একটা কক্ষপথের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকা অবস্থাতে সে থাকতে হবে। এর বেশি বা কম বেশি হলে তখন সেগুলো চেঞ্জ করবে। ওকে হৃদয়, হৃদয়, আচ্ছা, আমরা এখন হচ্ছে হাইড্রোজেন পরমাণুর, আমি আরেকটা কোশ্চেন দেখি। ওকে, ইব্রাহিম জুবাইর, ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার নেট ছিল না স্যার, যে এখন এমবি করে ঢুকলাম স্যার। স্যার এটা কি স্যার পাশে স্যার যে হাতের চিহ্ন দাও স্যার? বুঝে না, আমার বলতো বাবা। স্যার এই যে এখানে নতুন একটা ইয়ে আসছে স্যার, হাতের চিহ্ন দেওয়া স্যার, এটা কি স্যার? ওটা ক্লিক করে পরে আমার এখানে লেখা আসবে যে তুমি কোশ্চেন করবা। ও জি যে আমরা ক্লাসে বসে থাকার পরে আমরা বলি না যে স্যার আমার একটা কোশ্চেন আছে। জি স্যার।
এখন তো এখানে খুঁজে পাওয়া যাবে না কি এক হাত তুললো। যখন ওকে হাতে ক্লিক করবো তখন আমার এখানে মনে ডিসপ্লেতে নাম নিচে বড় করে নাম আসে যে এই স্টুডেন্ট কোশ্চেন করার জন্য সে দাঁড়িয়ে আছে। আসলে দাঁড়িয়ে আছে ওখানে তাকে ভালো লাগে। আচ্ছা, কোশ্চেনটা পিক আপ করে দেখো, আমি একটা কোশ্চেন বোর্ডে লিখে দিয়েছি। হাইড্রোজেন পরমাণুর ভূমির অবস্থার শক্তির মান কত? আমরা লাস্ট ডেতে বলে দিয়েছিলাম, বিশেষ করে বোর্ডে যখন দ্বিতীয় স্বীকার্য বলি তখন আমরা বলেছিলাম বোর্ডে, আমি তোকে বলেছি যে বোর্ডের দ্বিতীয় স্বীকার্য কি ছিল, যে প্রত্যেকটা ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথ থাকবে, এক একটা কক্ষপথে থাকার জন্য তার একটা নির্দিষ্ট শক্তির প্রয়োজন। এখন এই ভূমির যে থাকবে একবার যে বেস লেভেলে যে ভূমির অবস্থানে কোন একটি ইলেকট্রন থাকতে গেলে কি পরিমাণ শক্তি তাকে থাকতে হবে এটা বলা হচ্ছে। তবে হাইড্রোজেন পরমাণুর ভূমির অবস্থার শক্তির মান কত? ওকে বলতে পারবা দেখি? -13.6 electron volt. -13.6 Electron volt না স্যার? ইলেকট্রন ভোল্ট, রাইট। তাই আরেক প্রশ্ন শুরু করেছো -13.6 ইলেকট্রন ভোল্ট। এই -13.6 ইলেকট্রন ভোল্ট এইটা হলো হাইড্রোজেন পরমাণুটা যখন একবারে ভূমি অবস্থায় থাকে তখন যে পরিমাণ শক্তি সঞ্চিত থাকবে সেই পরিমাণ শক্তিকে বলা হয় অ্যাকচুয়ালি -13.6 ইলেকট্রন ভোল্ট। ওকে স্যার এটা কিভাবে বের করলাম? এটা বের করার একটা ফর্মুলা ছিল। আমাদের দেখো বোরের যে তৃতীয় স্বীকার্য ছিল, বোরের তৃতীয় স্বীকার্য শক্তি বের করার একটা ফর্মুলা দিয়েছিলাম। E স্যার ওই যে HF = EU - U1। রাইট রাইট রাইট। দেখো আমরা তোমার কোশ্চেন আমি অ্যানসারটা একটু দিয়ে দিচ্ছি ভালো করে। E = minus m e to the power 4 divided by 8 n square 8 n square a square equal square। দেখো এই একটা ভ্যালু এটা ছিল শক্তি বের করার জন্য। প্রত্যেকটা শক্তি স্তরের যে কি পরিমাণ শক্তিতে থাকবে এই শক্তির পরিমাণ বের করার জন্য যে ফর্মুলা দিয়েছিলাম আমরা ছিল বোরের, এটা বোরের স্বীকার্য, কিন্তু বোরের কি বলা হয়েছিল এর মান সমান এত। যখন এখন আমরা n ধরেছিলাম, এর মানে এর এবারে এখন এর এবারে যখন 1 বসাবা তখন প্রথমটা যাবে, এবারে 2 বসালে যাবে। এই ফর্মুলা থেকে আমরা দেখেছিলাম যে একটা হাইড্রোজেন পরমাণু যখন সে ভূমি অবস্থায় থাকতে চাবে তখন কি পরিমাণ শক্তি সে সঞ্চিত থাকবে, তখন বলেছিলাম যে -13.6 ইলেকট্রন ভোল্ট। এই ফর্মুলা থেকে কিন্তু আমরা ক্যালকুলেশন করে বের করেছিলাম। ওকে, কনসেপ্টটা বুঝতে পারছি সবাই? জি স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা আমরা একটু যাচ্ছি। আচ্ছা, এবার যে থমসন আমরা একটু চাই। যে থমসন কত সালে তার পরমাণু মডেলটা উপস্থাপন করে বলতো একজন? যে থমসন, আমি বলে দিচ্ছিলাম যে এই দুটা বিজ্ঞানীর সালগুলো খেয়াল রাখবা। যে থমসন কত সালে তার পরমাণু মডেলটা উপস্থাপন করে? স্যার 1898। রাইট, একটু মার্কিং করে রাখো। ওকে, 1898 সালে যে থমসন তার বিভিন্ন ভাবে উপস্থাপন করে। আর এখানে একটা মজার ব্যাপার হলো যে এই যে থমসন উপস্থাপন করে তখন একটা পুডিং এর কিসমিস পুডিং এর একটা মডেলের কথা বলেছিল। এখন যদি আমি কোশ্চেন করি এইভাবে যে কিসমিস পুডিং মডেল, যে থমসন কিসমিস পুডিং মডেল কত সালে উপস্থাপন করে বা কত সালে তৈরি করে, তখন কিন্তু ঠিক একই ঘটনা আসবে।
এইটা কিন্তু ওর পরমাণু মডেলটা পারে কি, যে থমসন পরমাণু মডেলটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কিসমিস পুডিং মডেল বলা হয়। মানে কোশ্চেনটা দুই ভাবে আসতে পারে কিন্তু। তাহলে তোমাকে 1898 এই জিনিসটা মনে রাখতে হবে যে যে থমসন এই মডেল তার করা এবং সেই মডেলটার নাম আর একটা নাম ছিল, সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি কি কিসমিস পুডিং মডেল। আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন একটু ভার্বালি করব, খেয়াল করবে তখন কথাগুলো মনে করে শুনবা যে কি কি ইনফরমেশন বা কোশ্চেন তোমাদের করি। আচ্ছা, আমি কোশ্চেন করবো, একটু উপর দিকে যাই। এই আহাদ আবুল আহাদ, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কতদিন পর ক্লাসে জয়েন করলাম মনে হয়? পাইলাম। জি স্যার, এখন থেকে রেগুলার থাকবো। এটা কি মানে প্রবলেম ছিল বাসায়? জি স্যার, একটু প্রবলেম ছিল। জি স্যার। আচ্ছা, তুমি ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমাকে দেখে তো মনে হচ্ছে ভালোই আছে না? জি স্যার, স্বাস্থ্য আপনার মানে খুব হেলদি দেখাচ্ছে আপনাকে। একটু হেলদি হয়ে যাবো, কারণ বাসায় থাকতে থাকতে বাইরে বের হয় নাই। তবে শুরু করেছে গত 2-3 দিনে হলো আমরা আমাদের যে আবাসিক এলাকা এখানে ওই র্যাকেট খেলার জন্য করে ফেলছি। গতকাল থেকে অলরেডি শুরু করেছি। এই জন্য রাত্রে প্রায় আমরা 12:30-1টা পর্যন্ত খেলার পরে মানে সকালে ঘুম থেকে উঠে হাত পা ব্যথা করতেছে, খুব কষ্ট করে দাঁড়ায় আছি মনে হয়। এক সপ্তাহ খেললে আমরা কমে যাবো। জি স্যার। আচ্ছা, তোমার একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম। আর কোশ্চেনটা হলো আচ্ছা, তুমি ক্লাস যদি পারো, আমার মনে হয় যে ক্লাস তুমি করো, তারপর আমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেনটা আমরা জিজ্ঞেস করছি যে পারবা হাত তুলবা। দেখো স্যার, আমার হাত নাই স্যার। তোমার হাত নাই, হাত আসে নাই এখনো। কেন নিচের দিকে আসতে দেখো, যেখানে তোমার যে স্পিকার টিকার আছে, ভিডিও আছে, জাস্ট ওই পাশে। জি স্যার, বুঝতে পারছি, ওইখানে আসে না, আপডেট হয় না এখনো। তোমার আপডেট হয় নাই? না স্যার। ক্লাস করানো তো এই জন্য তোমাকে আপডেট দেয়নি। মনে হয়। আচ্ছা, যেটাই হোক আমরা একটা কোশ্চেনটা করি। আমাদের রাদারফোর্ডের যে মডেলটা দিয়েছিল, রাদারফোর্ডের মডেলের আরেকটা নাম আছে, এই নামটা কি? রাদারফোর্ড মডেলের আরেকটা নাম ছিল। ইয়েস, অভি, থ্যাংক ইউ। অভি পারবে? সামি তুলেছে, ভেরি গুড। সামি হাত তুলেছে। চাইতে পারবে, গুড, সুন্দর। আমরা মোটামুটি অ্যান্সার পেয়ে গেছি 3-4 জনের কাছ থেকে। বাকিরা কি ঘুমাচ্ছ নাকি আসলে পারবে না? আচ্ছা সামি, আমার এখন মনে নাই, আমি পারবো না। হ্যাঁ আমরা ওকে, ভেরি গুড বাবা। এই যে ক্লাসগুলো করছি, আমরা কথাগুলো শুনছি, এই যে আমি কিন্তু অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের উপস্থাপন করছি, যাতে করে আশা করি তোমরা সবাই ক্লাসে ধরতে পারবা। স্যার, আমাকে জিজ্ঞেস করছেন না কোশ্চেনটা স্যার, আমি বলবো? হ্যাঁ বলো বলো, অবশ্যই বলো। ও স্যার, আলফা কোন পরীক্ষা? আলফা কণা পরীক্ষা, ভেরি গুড। ভালো লাগলো, চেষ্টা আমি করেছি। শিওর না হয়েছে নাকি শিওর না, বাট আমি মানে এত মনে হচ্ছে। আমি তোমাকে থ্যাংক ইউ ভেরি মাচ দিলাম যে তুমি অন্তত ট্রাই করেছো। রেজাল্ট নেগেটিভ বা পজিটিভ সেটা পরে ব্যাপার, তুমি চেষ্টা করেছো, তুমি স্মার্টলি আনসার দিয়েছো, দ্যাটস ওয়াই। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমরা দেখি কারেক্ট অ্যান্সার এটা না, আমরা কারেক্ট অ্যান্সার পাবো হচ্ছে কার কাছে নেব? আমি বলবো না, অভি বলো। স্যার, সৌরজগতের মডেল। রাইট, সৌর মডেল। অ্যাকচুয়ালি সৌর মডেল। এখন দেখো এই যে কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু কোশ্চেনগুলো বেরো আসতেছে অ্যাকচুয়ালি। তাহলে সৌর মডেল, এখন এই সৌর মডেলটা থেকে হচ্ছে আমরা এখান থেকে মোটামুটি জানবো যে হ্যাঁ, যে রাদারফোর্ড মডেল যে ছিল, এই রাদারফোর্ড মডেলের আরেকটা নাম ছিল, তার নাম হলো সৌর মডেল। ওকে, ভেরি গুড। আচ্ছা, তারপরে
প্রথম কি নিউক্লিয়াস সম্পর্কে যে ধারণা দেয় কোন বিজ্ঞানী? আমার কোশ্চেনটা খেয়াল করবা, আর আমি যখন কোশ্চেনগুলো বলি তখন কোশ্চেনগুলো কিছু নোট ডাউন করে ফেলবা। অ্যান্সার লেখার দরকার নেই, অ্যান্সার তুমি শুনতেছো তো বইতে আছে, বাট অনেক কোশ্চেন করা যায় তোমার বই থেকে লাইন বাই লাইন পড়ে পড়ে হিউজ নাম্বার কোশ্চেন করা যায়। তার মধ্যে আমি যে মোটামুটি প্রমিনেন্ট যে লাইনগুলো, প্রমিনেন্ট যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো আমরা মোটামুটি চেষ্টা করছি তোমাদেরকে ইয়ে করার জন্য। ওকে, তাহলে কিন্তু প্রথম কোন বিজ্ঞানী নিউক্লিয়াস সম্পর্কে পুরো ধারণা দেয়? আমরা দুটো হাত পেয়েছি, তিনটা পেলাম, ভেরি গুড। হ্যাঁ, তোমারটা পেয়েছি, রোহানেরটা পেয়েছি। রোহান, জাহিদ, সামি ঘুরে ফিরে এই কয়েকজনই হাত। বাকিগুলো কি স্টুডেন্ট ঘুমাচ্ছ? দেখো রেগুলার ক্লাস না করলে অ্যাকচুয়ালি এগুলোই হয়। যারা রেগুলার ক্লাস করতো তারা কিন্তু না পড়লে, আমি এত স্লো ভাবে এত বারে বারে রিপিট করে ক্লাস নিয়েছি যা আসলে তোমাদের একটু মনোযোগ শুনলেই হয়ে যেত, না পড়লেও। আমাদের সাদিয়া আসো, সাদিয়া, ফারহানা, জি সাদিয়া। স্যার। হ্যাঁ, তুমি তো মাশাআল্লাহ ভালোই ক্লাস করো। দুটি আনসার দাও তো। নিউক্লিয়াস সম্পর্কে প্রথম ধারণা দেয় কোন বিজ্ঞানী? বলতে হবে, বলে নাক ফাটা দেবো খুশিতে। বলো। হাবিবুর রহমান, মিম। মিম, জুবাই পারবা? ইব্রাহিম জুবাইর, জাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম জি স্যার, পারবা অ্যান্সার দিতে? মনে নাই স্যার। বলো, কোন বিজ্ঞানী প্রথম নিউক্লিয়াস সম্পর্কে আইডিয়া দেয়? স্যার মনে করতে পারতেছি না স্যার, কনফিউজ আছে স্যার। মনে করতে পারতেছো না? এই নয়ন, স্যার ভোর। এই হৃদয়, কে অ্যান্সার দিল? কি নাম দিল? বোর। ভোর মডেল। আচ্ছা, আমার কোশ্চেনটা ক্লিয়ার আগে শুনে নাও। আমি বলছি যে প্রথম কোন বিজ্ঞানী এই নিউক্লিয়াস সম্পর্কে তার একটা কনসেপ্ট? স্যার রাদারফোর্ড। রাদারফোর্ড, রাইট জি স্যার, রাদারফোর্ড। রাইট রাইট, রাদারফোর্ড। রাদারফোর্ড প্রথম সে বলে যে না, পরমাণুর মধ্যে অ্যাকচুয়ালি নিউক্লিয়াস নামে একটা জিনিস পাওয়া যাবে। এটা কিন্তু থমসন যে থমসন বলেছিল না, যে থমসন বলেছিল যে পরমাণুর মধ্যে শুধু ইলেকট্রন আছে, কিন্তু রাদারফোর্ড ওই যে 1998 একটা আলফা কণা ওই যে নাম দিয়েছিল বলে আমরা বললাম যে আলফা কণা একটা এক্সপেরিমেন্ট করে, ওই পরীক্ষা করার পর দেখা গেল যে না, অ্যাকচুয়ালি পুরো পরমাণুর মধ্যে শুধু ইলেকট্রন নাই, ইলেকট্রনের পরেও আরো কিছু এমন কিছু আছে যার বিরুদ্ধে আলফা পার্টিকেল যাওয়ার সময় ওর উপরে আঘাত লেগে এদিকে ওদিকে ছড়ায়, বিক্ষিপ্ত হবে, ছড়ায় ছিটে গেল। তখন ওরা পরীক্ষা করে দেখলো যে ভিতরে অ্যাকচুয়ালি মানে ওই পরমাণুর টোটাল ভর কেন্দ্রীভূত করার পরে এক ধরনের একটা কণা পাওয়া গেল, সেটার নাম প্রথম আমরা নিউক্লিয়াস দিল। এবং এই নিউক্লিয়াসটা নিয়েই পরবর্তীতে আমাদের এখানে আস্তে আস্তে ডেভেলপ করা শুরু করলো। তাহলে আমরা মোটামুটি রাদারফোর্ডের কাছ থেকে পেলাম যে রাদারফোর্ড প্রথম ধারণা দিল যে অ্যাকচুয়ালি কিভাবে কি করা হবে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস বলি, রাদারফোর্ড যে প্লিজ কোশ্চেনটা খেয়াল করবা, রাদারফোর্ড যে আলফা কণা পরীক্ষাটা করেছিল, আমি বলেছিলাম ওইখানে একটা স্বর্ণের একটা পাত ছিল, এই স্বর্ণের পাতের একটা পুরুত্ব ছিল। আমি বই বের করো, দেখি সবাই বের করার চেষ্টা করো তো। আলফা পার্টিকেল চলে যাবো এখানে একটা ইয়ে বলেছিলাম, 10⁻7। রাইট। আমি ওইটা একটু তোমাকে একবার হাতে ধরে দেখানোর চেষ্টা করতেছি। প্লিজ বই বের করো সবাই। বইয়ের মধ্যে একটা পেজ নাম্বার আমার হচ্ছে 615। আমি শিওর তোমাদের 615 বলবে না। এই কেউ বই বের করেছো বলো তো, পেজ নাম্বার কত? স্যার আমাদের 594।
594। তাহলে সবাই 594 পেজে চলে যাও তো, দেখো তো লেখা আছে আলফা কণা পরীক্ষা। এই আলফা কণা পরীক্ষার ওইখানে যে আমাদের যে স্বর্ণপাতের থাকে ব্যবহার করা হয়, এই স্বর্ণপাতের পুরুত্ব ছিল, এই স্বর্ণপাতের পুরুত্ব কত ছিল? সুন্দর করে লেখা আছে দেখো, 6 × 10⁻⁻7 মিটার। আমি আবার বলছি, 6 × 10⁻⁻7 মিটার। এইটা হচ্ছে আলফা কণা পরীক্ষার সময় যে স্বর্ণপাত্র ব্যবহার করা হয়েছিল, সেই স্বর্ণপাত্রের থিকনেস, তার যে পুরুত্ব, কত পুরুত্ব হবে, সেই পুরুত্বের মানটা এনে দেওয়া আছে। এইটা একটু মার্কিং করে রাখো প্লিজ। এই টাইপের কোশ্চেন আসার জন্য আমরা অ্যান্সার দিতে পারি। আচ্ছা, তারপর হলো এই আলফা কণা করার সময়, পরীক্ষা করার সময় রাদারফোর্ডের সঙ্গে তার দুই খুব বিখ্যাত সহকর্মী ছিলেন। আমি বলবো সহকর্মী, তারা যদি স্টুডেন্ট ছিলেন, অন্য একটা বইতে পাওয়া গেছে, ইংলিশ মিডিয়াম একটা বইতে দেখলাম যে ডিরেক্টলি ওখানে স্টুডেন্ট দেওয়া আছে, আর তোমাদের বইতে লেখা আছে সহকর্মী। তা আমি ধরনের অ্যাকচুয়ালি সহকর্মী বলতে চাচ্ছি, কারণটা হচ্ছে যখন তার সাবঅর্ডিনেট হিসেবে কাজ করে তখন তার কলিগ বা সহকর্মী হয়ে যায়। আচ্ছা, ওই দুই সহকর্মীর নাম কি ছিল? আমি বলো। স্যার একটা ছিল গাইগার আর একটা ছিল হচ্ছে মার্সডেন। গাইগার এন্ড মার্সেন, রাইট। কিছু নামগুলো খেয়াল রাখবে। গাইগার ছিল তার একটা সাবঅর্ডিনেট ওই রাদারফোর্ডের, এবং মার্সন। এখন এই গাইগার এবং মার্সডেন এইগুলো মনে রাখবে, কারণ এই মার্সডেন কিন্তু ওদের নাম আছে জিএম কাউন্টার। আমরা একটা বলেই রাখি, যখন আমরা নিউক্লিয়ার ফিজিক্স পার্টটা পড়াবো এই চ্যাপ্টারে, শেষের পার্টটা, তখন ওইখানে একটা এক্সপেরিমেন্ট করবে, ওই এক্সপেরিমেন্ট নাম হলো জিএম কাউন্টার। জিএম কেন? এই জি তে হলো গাইগার আর এম তে হচ্ছে হলো অ্যাকচুয়ালি মার্সেন। তাহলে দেখো ওদের দুইজনের নাম অনুযায়ী নামে একটা এক্সপেরিমেন্ট করা হয়, জিএম কাউন্টার। জিএম কাউন্টার মানে একটা মেশিনের নাম। অ্যাকচুয়ালি এটা কোথায় ব্যবহার করা হয় আমি একটু বলি। ওই যে মানুষের যখন বয়স হয়ে গেলে পায়ে ব্যথা করে, হাঁটতে পারে না, কোমর ব্যথা করে, তখন ওইখানে এক ধরনের এক্সপেরিমেন্ট করা হয়। করার পরে বোঝা যায় যে তার যে হাড়গুলো আছে, হাড়গুলো কি পরিমাণ ক্ষয় হচ্ছে, ক্ষয়ের রেটটা কত, ক্ষয়ের যে মানে পার সেকেন্ডে কতগুলো করে ক্ষয় হচ্ছে, একটা বের করার জন্য এক ধরনের এক্সপেরিমেন্ট করা হয়। ওইটা কিন্তু অ্যাকচুয়ালি তেজস্ক্রিয় পদার্থ দিয়ে করা হয়। আর কোনো একটা তেজস্ক্রিয় পদার্থ থেকে কি পরিমাণ কণা বের হচ্ছে, এই কণাগুলোকে খুঁজে বের করে কাউন্ট করার যে জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয়, অ্যাকচুয়ালি ওই যন্ত্রটাকে বলা হয় জিএম কাউন্টার। কাউন্টার মানে যে কাউন্ট করবে, যে তোমাকে সংখ্যাটা গণনা করে সংখ্যাটা বলে দিবে, ওটা হলো কাউন্টার। এই ধরনের একটা পরীক্ষা করা হয়, একটা ইনস্ট্রুমেন্ট তৈরি করা হয়, যন্ত্রপাতি তৈরি করা হয়, যার জন্য ওদের নাম অনুযায়ী অ্যাকচুয়ালি বলা হয় জিএম কাউন্টার। ওকে, মোটামুটি আমরা দেখো চ্যাপ্টারে আর একটা জিনিস বলে রাখি, তোমাদের এই বইতে এই পরমাণু মডেল সম্পর্কে আরো কয়েকটা কোশ্চেন দেওয়া আছে। এগুলো আমরা মোটামুটি আলোচনা করেছি, তারপরে হয়তো দু একটা কোশ্চেন আরো পাবা, এগুলো একটু দেখবা। আর সত্যি বলছি যে পেজ বাই পেজ তোমাকে ইম্পর্টেন্ট ইনফরমেশন মনে রাখতে হবে, তখনই যে তুমি মোটামুটি বলতে পারবা যে এক্সামটা ভালো দিতে পারবা। কোশ্চেন খুব নিয়ে টেনশন করার কিছু নেই, কোশ্চেন অ্যাকচুয়ালি খুব ইজি হবে। দেখবে তুমি অবাক হয়ে যাবে যে ও আচ্ছা, স্যার যে এই আলোচনা করেছিল। লিঙ্কটা নিয়ে আসি। দেখো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি।